ভাঙা ডাল। রবি আর শান্তি দুই ভাই বোন। রবি খুব অশান্ত ও বিধ্বংসী স্বভাবের ছিল। যত্নে লাগানো শান্তির সুন্দর গাছগুলোকে উপড়ে ফেলে দেওয়া রবির অভ্যাস হয়ে গেছিল। ও মায়ের কথা একদম শুনত না, আর মায়ের মাথা ব্যথা হয়ে গেছিল ওকে নিয়ে। একদিন বাগানে হঠাৎ শান্তি চেঁচিয়ে উঠল, মা, মা, এই রবিটাকে দেখো এসে। রবি, কি করছিস কি তুই ওখানে? মা বাগানে এলো। দেখো না মা, রবি আমার খাবার গাছগুলো উপড়ে ফেলেছে। রবি, তুই রোজ ওর সাথে ঝগড়া করিস কেন রে? আর ওর এত যত্নে লাগানো গাছগুলো তুই উপড়ে দিলি কেন? আমার কথা তোর মাথায় ঢোকে না? দিন দিন তুই সীমা ছাড়িয়ে যাচ্ছিস। একদিন রবি পাশের বাড়ির বাগানে গিয়ে আম গাছে চড়ে বসল। ওদিন রবি প্রচণ্ড রেগেছিল, কারণ সেদিনও ওর বোনের গাছ উপড়োতে পারেনি। রাগের মাথায় ও গাছের একটি ডাল লাথি মেরে ভেঙে ফেলল, কিন্তু ওই ডালটার সাথে ও মাটিতে পড়ে গেল। ও বুঝতে পারছিল না এবার কি করবে। হঠাৎ শুনল কেউ ওকে ডাকছে। ও ভাইটি আমার, আমায় শুনতে পাচ্ছ? আস্তে আস্তে উঠে ও এদিক ওদিক দেখল, কিন্তু ওখানে কেউ ছিলই না। আরে, এই তো আমি, এদিকে ঘুরে তাকাও, আমি যাচ্ছি তোমায়। রবি নিচের দিকে তাকালো। আওয়াজটা ওই ডালের ছিল যেটাকে ও লাথি মেরে ভেঙেছিল। হ্যাঁ রে ভাই, আমি ওই ডালটাই। তুমি আমায় লাথি মেরে ভেঙে নিচে ফেললে কেন? অবাক রবি কিছুই বলতে পারল না। কি ক্ষতি করেছিলাম আমি? কেন করলে আমার সাথে এরম? আমার অবস্থাটা দেখো খানিক। আমিও আমার ভাই কি না করি তোমার জন্য। তুমি জানো না, আমরা ছায়া দিই, সূর্যের তাপ কমাই, ফল আর সবজিও দিই। আমরা নিজেদের শরীর তোমার বাড়ি বানানোর জন্যও দিয়ে দিই। মানুষের দ্বারা নির্গত কার্বন ডাই অক্সাইড শুষে নিয়ে তোমাদের জন্য শুদ্ধ অক্সিজেন দিই। শুধু এই নয়, যেখানে তুমি বসো সেই টেবিল আর যেখানে তুমি লেখো সেই ব্ল্যাকবোর্ডও আমাদের থেকেই তৈরি। তুমি কি জানো এইসব? আমি আরও কিছু জানাই তোমায়। পৃথিবীতে বৃষ্টি হওয়ার কারণও আমরা। জমির ভাঙন রোধ করে আমরা মানুষের মদত করি। তোমার রোগ ভোগের জন্য আমি জড়িবুটিও দিই। পাখি ও পশু ঘন জঙ্গলে আশ্রয় নেয়। ভাইটি আমার, বুড়ো হয়ে যখন ভেঙে পড়ি তখন আমরা জ্বালানি কাঠ হয়ে যাই। যদি টাকার হিসেবে তুমি আমাদের মূল্য জানতে চাও, তবে বলবো যে একটি গাছের দাম প্রায় ৩৫ লক্ষ টাকা। কিন্তু এই সবের প্রতিদানে তুমি আমাদের কি দাও? আমি কোনো আশা করছি না, তবু শুধু জানতে চাইছি। ডালের কথায় রবি এতটাই মগ্ন হয়ে গেছিল যে প্রশ্বাস নিতেও ভুলে গেছিল। আরে, কি হলো তোমার? গাছের মতো চুপ করে বসে কেন? তোমার মতো মানুষই তো আমাদের লাথি মারে, ভেঙে ফেলে। কেউ কেউ তো আমাদের উপর কুড়ুলো চালায়। আমি আমাদের ধ্বংসের চিন্তা করি না, কিন্তু আমাদের শেষ করে তোমরা নিজেদের সর্বনাশ ডেকে আনছো। তোমরা কি এইটুকুও বোঝো না? এসব দেখে তো আমার চিন্তাই হয়। ওই ডালের কথায় রবি খুব চিন্তিত হয়ে উঠল। ভুল করেছি, আমি যা করেছি দোষ করেছি, আমায় ক্ষমা করে দাও। আজকের পর আমি কখনো এরকম করব না। আমার এই দোষের জন্য তুমি আমায় যা করতে বলবে আমি করব। আমাদের ডাল ভেঙে আমাদের প্রতিবন্ধী করে দিও না, আমাদের আর মেরো না। যত পারো গাছ লাগাও, আর তখনই আমিও তোমাদের কখনো ভুলবো না। হ্যাঁ, ঠিক আছে, আমি তোমার ইচ্ছে নিশ্চয়ই পূরণ করব। তোমার আজকের দেওয়া শিক্ষা আমি কখনো ভুলব না। হঠাৎ ওর মনে হলো কেউ ওকে নাড়াচ্ছে। রবি, আরে হলো কি তোর? তুই ঘুমের মধ্যে কি বলছিস? রবি নিজের মায়ের আওয়াজ চিনতে পারল, আর আস্তে আস্তে চোখ খুলল। ডালের কথাগুলো মনে করতে করতে ও বিছানায় শুয়ে থাকল। ও এদিক ওদিক তাকিয়ে দেখল যে ওর বোন শান্তি মায়ের পাশেই দাঁড়িয়ে আছে। উঠে বসে রবি বলল, শান্তি, আমি কাল তোর জন্য সুন্দর সুন্দর চারা নিয়ে আসবো। রবি হাসল, কিন্তু শান্তি আর মা রবির এই হাসি আর এই হঠাৎ পরিবর্তনের তাৎপর্য বুঝলই না। ভীরুর বাহাদুরি।
এদিকে রোজের মতন শ্রীরাম একটি ছুটন্ত বাসে উঠল আর তাতে সফর করতে লাগলো। চলন্ত বাসে ওঠা নামা আর ঝুলতে ঝুলতে সফর করা ওর অভ্যেস হয়ে গেছিল। একদিন রামু আপন মনে হেঁটে যাচ্ছিল, হঠাৎ ওর সামনে শ্রীরামের কাণ্ড দেখে অবাক হয়ে গেল। আরে রাম এসব কি করছে বোকার মতন? ও কারুর কথাই শোনে না। যদি পড়ে গিয়ে ওর কিছু হয়ে যায়, কে সামলাবে ওর বাবা মাকে? কেন এমন করে শ্রীরাম? প্রথমবার যখন রামু রামকে ছুটন্ত বাসে দৌড়ে উঠতে দেখেছিল, ও খুব ভয় পেয়ে গেছিল আর ও রামের মাকে বলে দিয়েছিল, রাম, আমি শুনতে পেলাম যে তুমি ছুটন্ত বাসে ওঠো আর দরজায় ঝুলতে ঝুলতে সফর করো। কেন এমন কাজ করো তুমি? কে বললো মা তোমায়? এমন কাজ আমি মোটেই করি না। একে তো এরম বোকার মতন খারাপ কাজ করো, তার উপর আবার মিথ্যে কথাও বলো। পাশের বাড়ির রামু আমায় সব বলেছে। আচ্ছা, তো এই সব রামুর কীর্তি? কি হচ্ছেটা কি রাম? আমায় উত্তর না দিয়ে তুমি আপন মনে বিড়বিড় করে যাচ্ছ। কিছু না মা, আর আমি এরকম কাজ কেন করব? কখনোই করব না। আচ্ছা ঠিক আছে, যাও এবার মন দিয়ে পড়াশোনা করো। ঠিক আছে মা। এরপর যদি কোনোদিন কোনো নালিশ আমি শুনি, সোজা তোমার বাবাকে বলে দেব, তখন ওনাকে উত্তর দেবে তুমি, ঠিক আছে? কিরে ভিতর ডিম, আমার মাকে গিয়ে নালিশ করিস? নিজের কাজে মন দিস না কেন? এটা তুই কি বলছিস রাম? আমার কোনো বন্ধু যদি কিছু ভুল কাজ করে, আমি চুপ থাকবো কি করে? এই জন্য আমি তোর মাকে বলে দিয়েছি। আরে তোর তো সাহসই নেই, হিংসে জ্বলিস তুই। সে তুই যাই বলিস, কিন্তু তুই যদি আমায় লাখ টাকাও দিস, আমি এমন কাজ কখনো করব না, বুঝলি? আরে তুই একদম ভীতু বুড়ো, এরকম কাজ না করলে কখনো বাহাদুর হওয়া যায় না। শোন রাম, যদি ছুটন্ত বাসে চড়তে গিয়ে হাত পা ভাঙাটা তোর বাহাদুরি মনে হয়, তাহলে আমার ভীতু থাকাই ভালো। আমার কোনো দুঃখ নেই। তুই ভীতুই থাক, আমার কি এসে যায়। কিন্তু পথে বাগড়া দিতে আসবি না, এটা আমার একদম পছন্দ নয়। এই শেষবারের মতন বলে দিলাম আমি তোকে। তার মানে তুই নিজের বদ অভ্যাস পাল্টাবি না? দেখ রামু, তোর ভালো এতেই যে আমার কথা একেবারে বুঝে নে। আমি আর তোকে সাবধান করব না। ঠিক আছে, তোর ভাগ্যে যা লেখা আছে সেটা তো আর কেউ আটকাতে পারবে না, সে তো হয়েই থামবে। আরে যা যা, পালা এখান থেকে, তোর ভাষণ শুনতে চাই না। নিজেকে মহাপণ্ডিত ভাবিস না? রামের স্বভাবে কোনো পরিবর্তন এলো না। ছুটন্ত বাসে চড়া ওঠা, বাসে ঝুলতে ঝুলতে যাওয়া ওর রোজকার অভ্যেস হয়ে গেল। একদিন রামু পাঠশালা থেকে ফিরছিল কি হঠাৎ ও শুনল পেছন থেকে লোকজন চেঁচাচ্ছে, আরে ধর 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 ধর, আরে ধর ওকে, আরে ধর। রামু পিছন ফিরে তাকিয়ে দেখল যে একটা কালো মতন লোক ওর দিকেই ছুটে আসছে। রামুও ছুটে ওর দিকে গেল আর ওই লোকটাকে ধরে ফেলল। ওর হাত থেকে একটা সোনার চেন নিচে পড়ে গেল, কিন্তু লোকটা রামুকে ছুরি মেরে ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো। কিন্তু রামু চূড়ান্ত সাহস দেখিয়ে লোকটাকে ধরেই থাকলো। রামুর ক্ষত থেকে রক্ত ঝরছিল আর ও ব্যথায় চিৎকার করছিল, কিন্তু ওই হালতেও ও ওই লোকটিকে ছাড়লো না। অবশেষে লোকজন ওই চোরটাকে ধরে ফেললো। আহত অবস্থায় রামু ওখানে অজ্ঞান হয়ে গেল। চিকিৎসার জন্য ওকে হাসপাতাল নিয়ে যাওয়া হলো। রামুর বাহাদুরির কথা সবার মুখে মুখে চাউর হয়ে গেল। সব ছাত্ররা রামুকে অভিবাদন জানাতে গেল। আমার প্রিয় ছাত্ররা, যদি রামুর মতন সাহস আর বাহাদুরি তোমাদের সবার থাকে, তবে নাম ও ভাগ্যের দরজা তোমাদের আপনিই খুলে যাবে। আসল বাহাদুরি তো যথাসময়ে দুষ্টের দমন করতে কাজে লাগে। আমাদের রামুই আসল নায়ক। আসন্ন ক্রীড়া দিবসে আমরা ওর বাহাদুরি আর আত্মবিশ্বাসকে অভিবাদন জানাবো আর ওকে বিশেষ পুরস্কার দেব। ছাত্রদের হাততালিতে সমস্ত পরিবেশ ভরে উঠল। এদিকে রোজের মতন রাম একটি ছুটন্ত বাসে লাফিয়ে চড়তে গেছিল, কিন্তু এবার ওকে ইন্সপেক্টর ধরে ফেলল। দয়ার ভিক্ষে চাইলেও রামের সাজা হলো। ওই দিন রাম স্কুলে সবার পরে পৌঁছালো, তাও এক রাশ লজ্জা নিয়ে। শিক্ষক ও ছাত্রদের থেকে রামুর প্রশংসা শুনল। হতাশ ও দুঃখী হয়ে ও চোখ ভরা জল নিয়ে ওখানেই দাঁড়িয়ে থাকল। ওই চোখ আর জল বলে দিচ্ছিল যে রাম এবার নিজেকে পাল্টানোর সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। রমণী সপ্তম শ্রেণীতে পড়ত। ওকে কেউ পছন্দ করে না, কারণ ও সবাইকে সব সময় আলাদা আলাদা নামে ডেকে ভ্যাং চায়। ওর এই অভ্যাসের জন্য সমস্ত শিক্ষকরাও ওকে অপছন্দ করেন।
ওর ভ্যাংচানোর অন্তই নেই। নিজের শিক্ষক ও বন্ধুদের পরামর্শ ও কখনোই শুনত না। বাবা মা ওকে এমন বাঁধন ছাড়া করে দিয়েছিল যে ও অবাধ্য ও অহংকারী হয়ে উঠেছিল। ওর কোনো কিছুই আসে যেত না, কারণ ও যা চাইতো পেয়ে যেত। এই জন্য ও অন্যদের অনুভূতি বা মনের পরোয়াই করত না। একদিন ও দেওয়ালের ওপর বসেছিল। একটা লোক ওর দিকে আসছিল, যার মাথায় চুল খুব কম। আরে, এটা 50 পয়সার ধনেপাতার মতন দেখাচ্ছে। এটা শুনে লোকটা রমণীর দিকে ছুটে গেল। ভয় পেয়ে রমণী দেয়াল থেকে লাফ দিল আর ছুট লাগালো। পালাতে গিয়ে একটা সাইকেলের সাথে ধাক্কা খেয়ে খুব জোর পড়ে গেল। ও পায়ে গভীর আঘাত পেল। রমণী যখন চোখ খুলল, ও দেখল যে ও হাসপাতালের একটা খাটে শুয়ে আছে আর ওর পায়ে ব্যান্ডেজ বাঁধা। ওর মা পাশেই বসেছিল। বিশেষ কিছু হয়নি বাবা, সাইকেলে ধাক্কা খেয়ে তোমার ডান পায়ের হাড় ভেঙে গেছে। ডাক্তার বলেছে ঠিকভাবে হাঁটতে তোমার অন্তত 1 মাস লাগবে। উনি ওষুধ দিচ্ছেন, সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না বাবা। রমণী এবার কাঁদতে লাগলো। মা, আমি স্কুলে যেতে পারবো না, খেলতে পারবো না, এবার আমি কি করব? 1 সপ্তাহ বাদে তুমি স্কুলে যেতে পারো, আর চিন্তা করো না এখন তুমি। রমণী আস্তে আস্তে ল্যাংচাতে ল্যাংচাতে স্কুলে গেল। হঠাৎ সব বাচ্চাদের ভ্যাংচানোর আওয়াজ পেল। দেখ দেখ ওই বাটে ল্যাংড়া গাধা হাঁটে, ল্যাংড়া হেঁটে এলো, খাটে পড়ে চেঁচালো। সব বাচ্চারা একসাথে গাইছিল, হাততালি দিচ্ছিল আর জোরে জোরে হাসছিল। রমণী সব বুঝছিল, কিন্তু ও কি বা করত? ওর চোখ আর মন দুঃখে ভরে এলো। ও মাথা নত করে চলল। এখন ও বুঝল যে ও যখন অন্যদের ভেঙাতো তখন ওদেরও খারাপ লাগতো, অপমান আর দুঃখ অনুভব করত তারা। ও বুঝে গেছিল যে কাউকে ভেঙালে তার খুব দুঃখ হয়। কিন্তু আজ ওর পালা ছিল। ও দিব্যি করল যে ও আর কখনো কাউকে ভেঙাবে না আর সবাইকে ভালোবাসবে। রমণী সমস্ত ছাত্র ও শিক্ষকদের মিষ্টি খাওয়ালো। রমণী, আজ তোমার জন্মদিন। হ্যাঁ ম্যাডাম। সবাই তা দেখে অবাক হয়ে গেল। ওর উত্তরে সত্যতা ছিল। ওই দিন এক ভালো রমণীর জন্ম হল। স্বচ্ছতা। অশোক 7ম শ্রেণীর মনিটর। স্কুলের নিয়ম অনুসারে প্রত্যেক ছাত্রকে সকালে প্রার্থনার সময় উপস্থিত থাকতেই হতো। অনুপস্থিত ছাত্রদের কঠিন সাজা দেওয়া হতো। ওদিন অশোক দেখল যে মুরলি প্রার্থনায় অনুপস্থিত। মুরলি, তুমি প্রার্থনায় কেন এলে না? তুমি তো জানোই আমাদের মাস্টারমশাই এই ব্যাপারে কত কড়া। মুরলি কিছু বলার আগেই শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করলেন। অশোক, সকালে প্রার্থনা সভায় সবাই উপস্থিত ছিল তো? হ্যাঁ স্যার, মুরলি ছাড়া সবাই উপস্থিত ছিল। সে কি মুরলি, কি বলছে অশোক, তুমি প্রার্থনায় আসনি? না স্যার। সব ছাত্ররা মুরলির সাজা পাওয়ার অপেক্ষা করছিল। মুরলি খুব সুস্বভাবের ও শুদ্ধ আচরণের ছেলে ছিল। পড়াশোনাতেও খুব ভালো ছিল। ওর হাতের লেখা পরিষ্কার ও সুন্দর ছিল। ও নিজের বই খাতা খুব যত্নে রাখত। এই জন্য কিছু ছাত্র ছাড়া বাকিরা ওকে খুব হিংসে করত। মুরলি, তুমি তো জানোই প্রার্থনায় যারা উপস্থিত থাকে না তারা কঠিন শাস্তি পায়। কিন্তু শাস্তি দেওয়ার আগে আমি জানতে চাই যে তুমি প্রার্থনা সভায় আসনি কেন? স্যার, আমি ঠিক সময়ই ক্লাসে এসেছিলাম, কিন্তু সবাই প্রার্থনার জন্য বেরিয়ে গেছিল। আমি আমার বই খাতা রেখে বেরোতে যাচ্ছিলাম কি দেখলাম যে সারা ক্লাসে সব জায়গায় আবর্জনা ছড়িয়ে আছে। সারাটা ক্লাস নোংরা হয়ে গেছিল। স্যার, আপনি তো বলেছিলেন যে পরিচ্ছন্নতা ভগবানের দোসর। আমাদের শ্রেণীর সাফাই মনিটর নিজের কাজটা ঠিক মতন করেনি, এই জন্য আমি পুরো ক্লাসটা পরিষ্কার করে দিলাম, কিন্তু আমি প্রার্থনার জন্য পৌঁছতে পারলাম না। স্যার, আপনি শিখিয়েছেন কোনো কাজই ছোট হয় না, তাই এই কাজটা আমি নিজে করলাম। যদি কিছু ভুল করে থাকি তো দয়া করে আমাকে ক্ষমা করবেন। শাস্তির জন্য আমি প্রস্তুত। মুরলি, তুমি তো খুব ভালো কাজ করেছো। যদি সব বাচ্চারা তোমার মতন ভাবনা রেখে কাজ করে তাহলে আমাদের স্কুল আদর্শ স্কুল হয়ে যাবে। আমি গর্বিত তোমার মতন ছাত্র পেয়ে। তুমি কোনো শাস্তি পাবে না। শিক্ষক মুরলির জন্য গর্বিত হলেন, যাতে আবার একবার ও সবার জন্য আদর্শ ছাত্র হয়ে গেল। বর্গশ্রেষ্ঠ।
ত্রৈমাসিক পরীক্ষার পর শ্রেণী শিক্ষক উত্তরপত্র দেখে বাচ্চাদের ফেরত দিলেন। আমি সবার উত্তরপত্র দেখলাম। এবার আমাদের শ্রেণীতে 2 জন ছাত্র প্রথম স্থান পেয়েছে। এটা কি করে হয়? প্রত্যেকবারের মতন কৃষ্ণা তো প্রথম স্থান পাবে, দ্বিতীয় ছেলেটিকে। ওটা আমি তো হতে পারি না। সমস্ত ক্লাসে নীরবতা ছড়িয়ে পড়ল। ও হচ্ছে আমাদের শঙ্কর। সবাই একে অপরের দিকে দেখতে লাগলো। শঙ্করের নাম্বার পিছন দিক থেকে প্রথম। এটা শুনে সমস্ত ক্লাসে হাসির ঢেউ ছড়িয়ে পড়ল। কেউ হাসবে না, কেউ হাসবে না। শঙ্কর, তুমিও ভালো নম্বর পেতে পারো, কিন্তু তার জন্য তোমায় রোজ সিনেমা দেখা, অনেক রাত অবধি টিভি দেখা বন্ধ করতে হবে। ভোর 5টায় ওঠার অভ্যেস করো। হোমওয়ার্ক পরের দিন নয়, ওই দিনই আর তখনই শেষ করো। যদি পড়ালেখায় কোনো সংশয় থাকে নির্দ্বিধায় আমাকে জিজ্ঞেস করতে পারো। স্যার, এসব যদি আমি করতে পারি তাহলে কি প্রথম স্থান পেয়ে পাশ করতে পারবো? চেষ্টা করলে অবশ্যই পারবে। ওদিকে শঙ্করের বাড়িতে, আরে শঙ্কর, কাল অবধি তো আমি 1000 ডাকলে তুই 8টার আগে ঘুম থেকে উঠতিস না। আজে কি নিজেই উঠে পড়তে বসে গেছিস? এটা কি করে হলো? আগে কফিটা খেয়ে নে। শঙ্কর যবে থেকে নিজের শিক্ষকের দেখানো পথে চলতে শুরু করলো, মাত্র 3 মাসের মধ্যেই শঙ্কর উন্নতির পথ দেখতে পেল। এবার আমি বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করতে চলেছি। এবার প্রথম স্থানে আছে শঙ্কর, ওই শঙ্কর যে সব সময় শেষ নম্বরে থাকত। সমস্ত ক্লাস হাততালিতে ফেটে পড়ল। শব্দের সিঁড়ি। প্রতিবারের মতো শঙ্করন পেনশন তুলতে ব্যাংকে গেলেন। ওখানে রঙ্গনকে ক্যাশ কাউন্টারে দেখে উনি খুব অবাক হলেন। আরে, ও ওই পর্যন্ত কি করে পৌঁছলো? শঙ্করের পুরনো দিনের কথা মনে পড়ল যখন উনি ত্রিচিতে 8ম শ্রেণীর শিক্ষক ছিলেন। রঙ্গন, এই পাঠের প্রথম পাতাটা পড়ো। এক সময় একবার এক সময়। ব্যাস 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 ব্যাস, তুমি শব্দগুলোকে খুন করে ফেলছো। তুমি কি ঠিক করে পড়তেও পারো না? তুমি একটা বোকা ছেলে, একদম মূর্খ। তবু রঙ্গন কিছুই বলতে পারল না। মূর্খ রঙ্গন, এবারেও তুমি সব বিষয়ে ফেল করেছো। তুমি আবার প্রমাণ করলে যে তোমার মাথায় কোনো বুদ্ধিই নেই। আরে মূর্খ, তুমি কি কোনো কাজই ঠিক করে করতে পারো না? কখনো তো বুদ্ধিটা কাজে লাগাও, তোমার কিচ্ছু হবে না। কিন্তু নিজের দুর্বলতার জন্য রঙ্গন কোনো জবাব দিতে পারত না। সবাই ওকে বোকা রঙ্গন বলে ডাকত। তুমি কোনোদিন মুখ খুলে কিছু বলো না কেন আহাম্মক? আমি বিরক্ত হয়ে গেছি একেবারে। তোমায় পরামর্শ দিতে দিতে আমি পাগল হয়ে গেছি। বোকা, একদম বোকা, তোমার কিচ্ছু হবে না। অনেক বছর কেটে গেছে। শঙ্করন রিটায়ার করে চেন্নাইতে নিজের বড় ছেলের কাছে এসে থাকে। প্রতি মাসে উনি ব্যাংকে পেনশন তুলতে যান। আর এবার উনি রঙ্গনকে দেখলেন। সেই রঙ্গন এখন ক্যাশ কাউন্টারে বসেছিল। এ তো অবাক কাণ্ড। এ তো সেই লোক যাকে সবাই মূর্খতার উপাধি দিয়েছিল, আর আজও ক্যাশ কাউন্টারে বসে এসবও করলো কিভাবে? রঙ্গন যাতে দেখতে না পায় এমনভাবে উনি বেরিয়ে যাচ্ছিলেন, কিন্তু রঙ্গন ওনাকে ঠিক দেখে ফেলল। স্যার, কেমন আছেন? চিনতে পারলেন না আমাকে? তুমি তুমি তো... স্যার, আপনি আমাকে চিনতে পারলেন না। আমি আপনার ছাত্র রঙ্গন, সেই বোকা রঙ্গন। স্যার, আপনি নিশ্চয়ই অবাক হয়েছেন আমায় ব্যাংকের কর্মচারী পদে দেখে। এই শাখায় বদলি হয়েছে আমার। আমি ক্যাশিয়ার। আমার এই সাফল্যের জন্য আপনাকে ধন্যবাদ দেওয়ার উচিত। আপনার নিশ্চয়ই মনে আছে আপনি আমায় আহাম্মক বলে ডাকতেন। আসলে তখন আমার প্রচণ্ড রাগ হতো। তারপর আমি ভাবলাম যে নিশ্চয়ই মূর্খের মতন ব্যবহার করতাম আর দেখতেও ওরকমই লাগতাম, তাই আপনি আমাকে আহাম্মক বলে ডাকতেন। আর আমাকেই নিজেকে প্রমাণ করতে হতো যে আমি বোকা না। আর এই ব্যাপারটাই আমাকে দিয়ে কঠিন পরিশ্রম করালো। কিছু একটা আমি হয়ে দেখালাম। কিছুই আসলে কঠিন না। আমি ভেবে নিয়েছিলাম যে যা করে হোক আমাকে এই দুর্নাম ঘোচাতেই হবে, আর সবাইকে দেখাতে হবে যে কঠিন পরিশ্রমের দ্বারা যা চাই তা পাওয়া যেতে পারে। এই ভেবে আমি মন দিয়ে লেখাপড়া করলাম, খুব খাটলাম আর বিজয়ী হলাম। আসলে আপনার কথাটাই আমার জীবনের সাফল্যের সিঁড়ি হয়ে উঠল। আমার লুকোনো ক্ষমতা জাগিয়ে তোলার জন্য আপনাকে ধন্যবাদ স্যার। আমি কৃতজ্ঞ স্যার। শঙ্করন গাছের মতন জমে গেছিল। ওনার চোখে বিস্ময় ছিল, কিন্তু তার সাথে প্রচুর আনন্দও দেখা গেল। জীবনে কোনো কিছুই অসম্ভব নয়।
দৃঢ় সংকল্প ও কঠিন পরিশ্রম করে তাহলে যে কোনো মানুষ যা ইচ্ছে পেতে পারে। লক্ষণের লক্ষ্য। নবম শ্রেণীর শিক্ষক শ্রী রমনন একটু ভিন্ন প্রকৃতির ছিলেন। উনি সব সময় বাচ্চাদের বাস্তব জ্ঞান দিতে থাকতেন। বাচ্চাদের সৃজনশীলতা বাড়াতে পাঠ বোঝানোর জন্য উনি নানান রকম প্রতিযোগিতারও ব্যবস্থা করতেন। হঠাৎ কোনো প্রতিযোগিতার ঘোষণা করা ওনার স্বভাব ছিল। রচনা প্রতিযোগিতা, বাদ বিবাদ, সঙ্গীত প্রতিযোগিতা ব্যবস্থা করে উনি বাচ্চাদের ব্যস্ত রাখতেন। রোজকার বর্তমান খবর নিয়ে তিনি পাঠের সাথে জুড়ে আলোচনা করতেন। এবার উনি একদিন আগেই প্রতিযোগিতা ঘোষণা করলেন। শোনো, আজ আমি তোমাদের সবাইকে একটা প্রশ্ন করব। যে তার সঠিক আর সত্যি জবাব দেবে সে পুরস্কার পাবে। প্রশ্নটা আমি তোমাদের কাল বলবো। পরের দিন সব বাচ্চারা উদ্গ্রীব হয়ে প্রশ্নের অপেক্ষা করছিল। আচ্ছা, কাল আমি একটা প্রতিযোগিতার কথা বলেছিলাম। আশা করি তোমরা সবাই তৈরি। আমার প্রশ্নটা খুব সহজ, কিন্তু তোমাদের উত্তরটা গুরুত্বপূর্ণ। এখন তোমরা নবম শ্রেণীতে পড়ছো, আর আমার বিশ্বাস তোমরা সবাই ভালো করে লেখাপড়া করবে। এবার আমার প্রশ্ন, তোমাদের জীবনের লক্ষ্য কি? কি চাও তোমরা জীবন থেকে? বড় হয়ে তোমরা কি হতে চাও জীবনে? বাস এটাই আমার প্রশ্ন। জীবনের লক্ষ্য এক এক করে তোমরা সবাই এর উত্তর দেবে। সব ছাত্ররা খুব উৎসাহের সাথে উত্তর দিল। স্যার, আমি ইঞ্জিনিয়ার হতে চাই। আমার ভাইও ইঞ্জিনিয়ার। স্যার, আমি ডাক্তার হতে চাই। এইভাবে আমি মানুষের সেবা করতে চাই। গরিব মানুষেরা যাতে বিনামূল্যে চিকিৎসা করাতে পারে, সেটাই আমার লক্ষ্য। স্যার, আমিও ডাক্তার হতে চাই, আর আমার বাবাও তাই চায়। স্যার, আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চাই। ভবিষ্যতে কম্পিউটারই সব থেকে গুরুত্বপূর্ণ হবে। স্যার, আমি ভালো করে লেখাপড়া করে সরকারের হয়ে কাজ করতে চাই। ওটা সব থেকে সুরক্ষিত জায়গা। আমার মা সব সময় বলে যে সরকারি চাকরির 1 টাকা রোজগার করাও অনেক বড় কথা। স্যার, আমি সিনেমার অভিনেতা বা নির্দেশক হতে চাই। অনেক টাকা রোজগার করার এটা একটা দারুণ উপায়। স্যার, যে কোনো নির্ণয় নেওয়ার আগে আমাকে আমার মা বাবার কাছে জিজ্ঞেস করতে হবে। ওনাদের জিজ্ঞেস না করে আমি কিছু বলতে পারবো না। স্যার, আমি শিক্ষক হতে চাই। শিক্ষক হয়ে আমি আপনার মতো প্রতিযোগিতার ব্যবস্থা করব। সবশেষে লক্ষণের পালা এলো। লক্ষণ খুব ভাবনায় ডুবেছিল। লক্ষণ, তোমার কি কোনো লক্ষ্য নেই? তুমি কি ভাবছো বলো? স্যার, আমি কি আমার ভাবনা মন খুলে বলতে পারি? নিশ্চয়ই লক্ষণ, এখানে কোনো বিধিনিষেধ নেই। আমি এই জন্যই প্রশ্ন করেছি যাতে তোমাদের মনের কথা জানতে পারি। যা মনে আছে বলো। স্যার, এখনই উচ্চশিক্ষা, চাকরি বা আমি বড় হয়ে কি হব সেই নিয়ে আমার কোনো স্বপ্ন নেই। কিন্তু যে শিক্ষাই পাই না কেন, চাকরি করি বা যে কোনো কাজ হাতে নিই, ওটাকে মন দিয়ে পুরো করার চেষ্টা করব। আর সব কাজ খুব গুরুত্ব দিয়ে পূরণ করব। এখন একটা ছাত্র হিসেবে ভালো আর খাঁটি ছাত্র হয় আমার উদ্দেশ্য। আমি এমন একটা মানুষ হতে চাই যার কোনো খারাপ অভ্যেস নেই। জীবনে যে কোনো লক্ষ্য স্থাপন করার আগে আমি একটি সৎ মানুষ হতে চাই। ব্যাস, এটাই আমার স্বপ্ন, আর এই আমার জীবন লক্ষ্য। সব বাচ্চারা লক্ষণের কথা মন দিয়ে শুনছিল। এই বয়সের বাচ্চার থেকে এরম বুদ্ধির কথা শুনে রমনন স্তম্ভিত হয়ে গেলেন। বাচ্চারা, তোমরা সবাই খুব সাধুতার সাথে উত্তর দিয়েছ, কিন্তু লক্ষণের মতো ভাবনা কারুর নেই। আমরা স্কুলে আসি সুশিক্ষার জন্য, ভালো অভ্যাস শিখতে আর ভালো ব্যক্তিত্ব তৈরি করতে। আমাদের লেখাপড়া এতে আমাদের সাহায্য করে, কিন্তু জীবনের ব্যাপারে আমরা ভাবি না। যদি লক্ষণের ভাবনায় আমরা আমাদের জীবনকে সাজাই, তাহলে আমরা নিজেদের উজ্জ্বল ভবিষ্যতের সাথেই একটা সুস্থ সমাজও তৈরি করতে পারব। আমি খুব খুশি ও গর্বিত যে এই পুরস্কার মহাত্মা গান্ধীর আত্মকথা মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ আমি লক্ষণকে দিচ্ছি। সমস্ত শ্রেণী হাততালির আওয়াজে ভরে গেল। রমননের মনে হলো এই আওয়াজ এক নতুন যুগের আগমন বার্তা।
বেকার বন্ধু। বালু আর রাজু ঘনিষ্ঠ বন্ধু ছিল। দুজনেই অষ্টম শ্রেণীতে পড়ত। ওরা একসাথে পাঠশালা যেত আর একে অপরের খুব সাহায্য করত। পাঠশালায় ওরা নিজেদের খাবার ভাগাভাগি করে খেত আর পরীক্ষার সময় একসাথে পড়াশোনা করত। ওদের গভীর আর আন্তরিক বন্ধুত্ব দেখে শিক্ষক আর অন্য ছাত্ররা খুব অবাক হতো। কিন্তু এখন পরিস্থিতি খানিক ভিন্ন। এখন আর ওরা বন্ধু না, এমনকি ওরা একে অপরের মুখ দেখতেও চায় না। কিন্তু কেন? এমন কি হলো ওদের মধ্যে? এই প্রশ্নের উত্তর বালু দিল। আমাদের আলাদা হয়ে যাওয়াটা খুব দুঃখের ঘটনা। আমি ওর জন্য অনেক কিছু করেছিলাম। রাজুর জন্য আমি সব সময় শিক্ষকদের কাছ থেকে সাজা পেয়েছি। আমি জানি কখনো কখনো ও ভুলভাল কাজে ফেঁসে যেত। গত পরীক্ষার সময় ও আমার খাতা থেকে টুকতে চাইছিল, কিন্তু আমি করতে দিইনি। টুকলি করা খারাপ, এই জন্য ও আমার ওপর খুব রেগে গেল। অঙ্ক পরীক্ষার দিন তো নকল করবার জন্য ও আমার হাত থেকে খাতা প্রায় ছিনিয়ে নিল। আমার খুব রাগ হলো, আমি তাকে বকলাম। তুই আমার সব থেকে প্রিয় বন্ধু, পরীক্ষার সময় এইটুকু সাহায্য করতে পারিস না? এইটুকু একটা ব্যাপার পারিস না তুই? ছোট হোক কি বড়, আমি তোকে বা কাউকেই নকল করতে দেব না। আজকের পর তোর সাথে আমি কথাই বলবো না। এতদিনকার বন্ধুত্বের জন্য ধন্যবাদ। ঠিক আছে, আমরা ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু তার মানে এই নয় যে ওকে আমি টুকতে দেব। সত্যবাদিতা ছাড়া বন্ধুত্ব কিসের? কিন্তু রাজু এটা বুঝতো না। সাহায্য না করায় ও খুব হতাশ হয়ে গেল। টুকলি করা তো নিজেকে, শিক্ষকদের, বন্ধুদের, এমনকি ঈশ্বরকেও ফাঁকি দেওয়া। এই জন্য আমরা এখন আলাদা। নিজের বন্ধুর মদত অবশ্যই করা উচিত, কিন্তু তাই বলে পরীক্ষায় কখনো না। এবার আপনিই বলুন, আমার নির্ণয় ভুল ছিল না ঠিক? বালু খুব দুঃখের সাথে বলল যে এইভাবেই ওদের বন্ধুত্ব শেষ হয়ে গেল। মাধবনের পরিবর্তন। মধু, মধু। কি হলো বাচ্চা? কি চাই তোমার? আমি ভারতী, মাধবনের বন্ধু। ওর সাথে দেখা করতে এসেছি। ও কি ঘরে আছে? ও তো ফেরেনি এখনো স্কুল থেকে। ঠিক আছে, মাসিমা ওকে বলো যে ভারতী ওর সাথে দেখা করতে এসেছিল। মাধবন আর ভারতী একই শ্রেণীতে পড়তো। ওরা খুব ভালো বন্ধু ছিল। মাধবন খুব বুদ্ধিমান ছিল আর সবার সাহায্য করত। ওর হাতের লেখা স্পষ্ট ও সুন্দর ছিল। ওর চিন্তা ভাবনা সব সময় ভাবতে বাধ্য করত। কিন্তু ও কখনো এক জায়গায় বসতো না। এক সাধারণ ছাত্র হওয়ার দরুন কখনো ভালো নম্বর পেত তো কখনো ফেল করে যেত। তবুও ও বুদ্ধিমান ছেলে ছিল আর কোনো বদভ্যাস ওর ছিল না। ওর বন্ধু ভারতী সব সময় ওকে সাহায্য করত, কিন্তু ওর মধ্যে কোনো পরিবর্তন আনতে সক্ষম হতে পারেনি। মাধবন, আমরা 10ম শ্রেণীতে পড়ছি, আর এটা খুব গুরুত্বপূর্ণ একটা বছর। আমাদের উচ্চশিক্ষা এই পরীক্ষার উপর নির্ভর করছে। তুই তো সবই জানিস, তাহলে একটু পরিশ্রম করিস না কেন? আমি তোকে সাহায্য করব। মাধবন সবসময় ওর কথা উপেক্ষা করত, কিন্তু শেষ পরীক্ষাটা কাছে আসার আগে সবাই ওর মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করল। ও এখন শান্ত হয়ে বসে সব শুনত আর বাড়ি গিয়ে পড়াশোনা করত। নিজের সময় নষ্ট করা ছেড়ে দিয়েছিল। এই পরিবর্তনে সবাই খুশি ছিল, কিন্তু ঘনিষ্ঠ বন্ধু হওয়ার দরুন। মাধবন, হঠাৎ এই পরিবর্তন কেন? কি ব্যাপার? মাধবন কিছুক্ষণ চুপ করে থাকল। যদি তুমি বলতে না চাও, কোনো ব্যাপার নয়, ভুলে যাও। না না, রাগ করিস না ভারতী। তুই তো জানিস আমার বাবা একটা কারখানায় কাজ করে। আমার একমাত্র ভাই সকালে খবরের কাগজ বিলি করে কলেজে যায়, তারপর বিকেলে একটা কোম্পানিতে অর্ধেক দিন কাজ করে। আমার মা কিছু ঘরে কঠিন পরিশ্রম করে, কিন্তু আমি এতদিন এই খবর রাখতাম না। রোজকার মতন আমি একদিন দেরি করে বাড়ি ফিরেছি। বাবা, মা আর দাদা কথা বলছিল মাধবন যাতে উচ্চশিক্ষা পায় সেই জন্য আমরা কঠিন পরিশ্রম করছি। আমি আমার লেখাপড়া শেষ করতে পারলাম না, অন্তত ও তো উচ্চশিক্ষা পাক। ব্যাস, এই একটাই আমার ইচ্ছা। হ্যাঁ বাবা, আমারও এটাই ইচ্ছে। আমি তো ভালো ছাত্র ছিলাম না, কিন্তু মাধবন খুব বুদ্ধিমান। ও যদি আর একটু বেশি খাটে, যা চায় তাই করতে পারে। প্রত্যেক মাসে আমি আমার রোজগারের 1 ভাগ ওর পড়াশোনার জন্য বাঁচিয়ে রাখি। আমিও এটাই ভাবি। এই ওর বাড়ি আসার আগে তাই ওর জন্য ভালো ভালো রান্না করে রাখি, ওকে যেন কখনো ক্ষুধার্ত না থাকতে হয়। চিন্তা করো না মা, আমার প্রিয় ভাই আমাদের ইচ্ছে অবশ্যই পূরণ করবে।
আমার পরিবার আমায় কত ভালোবাসে, কত আশা রাখে তারা আমার উপর। আমি ওদের সব ইচ্ছে পূরণ করব। আমার জন্য ওদের ভালোবাসা আর ভাবনা দেখে আমার চোখে জল এসে গেল। ওদের বিশ্বাসের মান রাখতে হবে আমায়। ওদের স্বপ্নকে বাস্তব করার জন্য আমায় কঠিন পরিশ্রম করতে হবে। ওই দিন থেকে আমি একদম পাল্টে গেলাম। মাধবনের ভাবুক কথাবার্তা শুনে ভারতী একটা কথা তো বুঝেই গেল যে কোনো পরামর্শ ততক্ষণ পরিবর্তন আনতে পারে না যতক্ষণ না মানুষ নিজেকে পরিবর্তন করার ইচ্ছে মনে না আনে আর চেষ্টা না করে। যখন আমরা নিজের আসল পরিচয় জানতে পারি তখন নিজেকে পরিবর্তিত করা ছাড়া আর কোনো পথ আমাদের সামনে থাকেই না। গণেশের প্রশ্ন। রবি আর গোপাল একসাথে পড়ত। গোপাল সব সময় প্রথম স্থান পেত। ও টিভি দেখতে, খেলতে আর সিনেমা দেখতেও পছন্দ করত। ওর থেকে রবি খুব আলাদা, গম্ভীর স্বভাবের ছিল। না তো কখনো টিভি দেখত, নাই কখনো খেলতে যেত। ও নিজে সারাটা সময় গণেশ মন্দিরে তার পুজো দিয়ে কাটাতো, যাতে ও প্রথম স্থান পায়। গণেশ ঠাকুরকে ও চন্দন, নারকেল বা প্রসাদ চড়াতো, কিন্তু তাও ও দ্বিতীয় বা তৃতীয় নম্বরেই পাশ করত। রবি মনিটর ছিল আর লেখাপড়াতে শ্রেষ্ঠ হওয়ারও উচ্চাকাঙ্ক্ষা রাখত। এবারের পরীক্ষাতেও গোপাল প্রথম স্থান পেয়ে উত্তীর্ণ হয়েছিল আর রবি চতুর্থ স্থান পেয়ে। হতাশ আর দুঃখী হয়ে বাড়ি গিয়ে ও নিজেকে একটা ঘরে বন্দি করে নিল। মায়ের কোনো প্রশ্নর উত্তরও দিল না। গণেশ ঠাকুরের ছবির সামনে বসে ও এক মনে তাঁর দিকে তাকিয়ে থাকল। ও শুনল কেউ যেন ওর নাম ধরে ডাকছে। রবি, কে ওখানে? ও পিছন ফিরে দেখল আর অদ্ভুত কাণ্ড, ও দেখল সাক্ষাৎ গণেশ বাবাজি ওখানে দাঁড়িয়ে। রবি খুব অবাক হলো। ও বুঝতেই পারল না যে কি করবে ও এখন। ও গণেশ বাবাজির পায়ে পড়ে গেল। ওঠো রবি, এখানে এসে বসো। রবি ওর পাশে গিয়ে বসল। কাঁদতে কাঁদতে ওর চোখ লাল হয়ে গেছিল। কান্না থামাও আর আমার দিকে তাকাও। তুমি বাচ্চাদের মতো কাঁদছো কেন? কাঁদবো না কেন? কতবার আপনাকে আমি অনুনয় করেছি যে আমার সাহায্য করুন, কত উপহার আপনাকে আমি দিয়েছি, কিন্তু এবারও আমি প্রথম স্থান পেলাম না। আমি খুব দুঃখী। ঠিক আছে, এবার আমি তোমায় কিছু প্রশ্ন করব। ওগুলোর সঠিক উত্তর দিও, তবে তুমি নিজেই বুঝবে যে তুমি চতুর্থ স্থান কেন পেয়েছ। ঠিক আছে। পরীক্ষার দিনগুলো তুমি সকালে কটায় উঠতে? ভোর 4টের সময়। আর তুমি কতবার তোমার পাঠ মুখস্থ করেছিলে? রবি কোনো উত্তর দিল না। বিকেলে স্কুল থেকে ফিরে এসে তুমি কি করতে? আপনার ছবির সামনে প্রার্থনা করতাম আর মন্দিরে গিয়ে 2 ঘন্টা আপনার পুজো করতাম। ঠিক আছে, বিকেল থেকে রাত অবধি তুমি কতক্ষণ পড়াশুনো করতে? হয়তো 8 ঘন্টা। স্কুলে শিক্ষকদের কথায় তোমার পুরো মন থাকতো তো? রবি কোনো উত্তর দিল না, কারণ ওর মন থাকতই না। রবি, তুমি রোজ নিজের পড়া করে রাখতে? না। তুমি কবার গ্রন্থালয়ে গেছো? রবি ভাবল যে ও তো কোনো দিন গ্রন্থাগারের দিকে এক পাও বাড়ায়নি। এর মানে হলো যে লেখাপড়া ছেড়ে বেশিরভাগ সময়টাই তুমি আমার পুজো করে কাটিয়েছ, তাই না? রবি সম্মতিসূচক ঘাড় নাড়াল। কিন্তু সবাই যে বলে শুদ্ধ মনে আপনার পুজো করলে ভালো নম্বর পাওয়া যায়, সবকিছুই ভালো হয়। এটা তো সত্যি কথাই যে আমার পুজো যে করে সে সুফল পায়। এরই কারণ পরীক্ষার সময় তোমার শরীর ভালো ছিল, তোমার স্মরণ শক্তি তীব্র ছিল, কিন্তু তুমি তোমার দিক থেকে কি করলে? নিজের লেখাপড়ায় তুমি একদম মন দিলে না। এর বদলে তুমি বেশিরভাগ সময় আমার কৃপা পাওয়ার উপাসনাতেই কাটিয়ে দিলে। সাধু সন্তুরা বলেন, যে অমলিন মনে নিজের ও নিজের পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে সে সব থেকে বেশি আমার কৃপা লাভ করে। এটা কি করে ভুললে তুমি? নিজের উপর আস্থা রেখে তোমার উচিত ছিল লেখাপড়া ঠিক করে করা। যদি এটা করতে, তুমি অবশ্যই প্রথম স্থান পেয়ে উত্তীর্ণ হতে, গোপালকেও হারিয়ে দিতে। কিন্তু তুমি নিজের পরিশ্রমটা করতে ভুলে গেলে আর এই জন্য মাত্র চতুর্থ স্থান পেলে। দেখো রবি,
নারকেল আর প্রসাদের চেয়ে আমি পরিশ্রম বেশি ভালোবাসি। মনে রেখো, ভগবানের সাথে ব্যবসা করো না। আজ থেকে ভালো করে লেখাপড়া করো, কঠিন পরিশ্রম করো, তারপর আমার সাধনা করো। তুমি অবশ্যই প্রথম স্থান পেয়ে পাশ করবে। তথাস্তু। রবি গণেশ ঠাকুরকে কথা দিল। ঠিক আছে, আজ থেকে আমি আপনার আদেশ মানব। রবি নিজের চোখ খুলল, কিন্তু ওখানে গণেশ বাবাজি ছিলেনই না। ওর হাতে একটা খোলা বই আর মাটিতে কিছু ছবি পড়েছিল গণেশের। গণেশকে তার জায়গায় রেখে এসে ও বই খুলে মন দিয়ে পড়তে আরম্ভ করে দিল। রবির কান্না এখন একদম বন্ধ হয়ে গেছিল, আর মুখে একটা আত্মবিশ্বাস খেলা করছিল, যেন জানে ওর কি চাই আর কি করে চাই। নিজের ছবি থেকে গণেশ ঠাকুর মিটি মিটি রবির দিকে তাকিয়েছিলেন।